হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজা ইসলাম। আমি তোমাদের আজকে পড়াতে যাচ্ছি রাশি সম্পর্কেই। গত যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসে বলেছিলাম যে রাশি ছিল দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক রাশি আর একটি ছিল হচ্ছে যৌগিক রাশি। তো আজকে আবার রাশি সম্পর্কে শিখবো। সেইটা শিখবো হচ্ছে মান ও দিকের উপর রাশি ভিত্তি করে দুই প্রকার হয়। তাহলে কি বললাম? মান এবং দিকের উপর ভিত্তি করে রাশি হচ্ছে দুই প্রকার। সেটা হচ্ছে ভেক্টর রাশি এবং স্কেলার রাশি। তো ভেক্টর রাশি বা কি আর স্কেলার রাশি বা কি? তো স্কেলার রাশি হচ্ছে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, আর ভেক্টর রাশি মান এবং দিকের উভয়েরই প্রয়োজন হয়। চলো লিখি। আচ্ছা, তাহলে কি বললাম দেখো, মান ও দিকের উপর ভিত্তি করে রাশি ছিল দুই প্রকার। নর্মালি তোমাকে যদি প্রশ্ন করে রাশি কত প্রকার, তুমি বলবো দুই প্রকার। কি কি? মৌলিক রাশি এবং যৌগিক রাশি। কিন্তু তোমাকে যদি প্রশ্ন করে যে মান ও দিকের উপর ভিত্তি করে রাশি কত প্রকার, তখন তুমি কি বলবা? দুই প্রকার। কি কি? স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। এখন স্কেলার রাশির আবার অপর নাম আছে, সেটা হচ্ছে অদিক রাশি, যার দিক নেই। আর ভেক্টর রাশি যার অপর নাম হচ্ছে দিক রাশি, যার দিক আছেই। তুমি মনে রাখবা যে পৃথিবীতে যত রাশি আছে সবকিছুরই মান আছে, এবং কারো দিক আছে এবং কারো দিক নেই। যেমন স্কেলার রাশির দিক নেই, কিন্তু ভেক্টর রাশির দিক আছে। এখন তাহলে সংজ্ঞা আমরা কি লিখতে পারি? যে স্কেলার রাশির সংজ্ঞা লিখি। স্কেলার রাশির সংজ্ঞা: যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, কিন্তু দিকের প্রয়োজন হয় না। তাহলে কি বললাম দেখো, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বা অদিক রাশি বলে। তো উদাহরণ হিসেবে বলতে পারি সময়, দৈর্ঘ্য, ভর ইত্যাদি বলা যায়। এখন দেখো তো, উদাহরণে কি বললাম? সময়, দৈর্ঘ্য, ভর। তুমি যদি গত ক্লাস করে থাকো তাহলে তুমি মৌলিক রাশি সম্পর্কে তুমি জানবা যে মৌলিক রাশির অপর পাশে লিখেছিলাম স্কেলার রাশি। অর্থাৎ এগুলো সব মৌলিক রাশির উদাহরণ। অর্থাৎ আমরা বলতে পারি যে সকল মৌলিক রাশি হচ্ছে স্কেলার রাশি। ওকে, তাহলে লিখে নাও যে
সকল মৌলিক রাশি স্কেলার রাশি। ওকে, এরপর আসা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি সংজ্ঞাটা লিখি আমরা। তাহলে কি বললাম দেখো, যে সকল রাশি প্রকাশ করার জন্য মান ও দিকের উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বা দিক রাশি বলে। ওকে, তো উদাহরণ হিসেবে কি কি বলতে পারি? উদাহরণ হিসেবে বলতে পারলাম হচ্ছে বেগ, তারপরে বললাম মনে করো হচ্ছে স্মরণ, তারপরে মনে করলাম বলা হচ্ছে বল, ইত্যাদি ইত্যাদি বলা যায়। এখন আসো, স্কেলার রাশি তো অনেকগুলো আছে, ভেক্টর রাশি তো অনেকগুলো আছে। আমরা যদি যে কোনো একটা মুখস্থ রাখতে পারি তাহলে অন্যগুলো কি হবে? পারবো আমরা। তো আমরা ভেক্টর রাশি মনে রাখার টেকনিক বা চেনার উপায় এটা যদি মুখস্থ করতে পারি তাহলে তো আমাদের হয়ে গেল। চলো আমরা এখন ভেক্টর রাশি মনে রাখার উপায় বা টেকনিকটা সুন্দরভাবে জেনে নেব। তো ভেক্টর রাশি মনে রাখার উপায়ের জন্য আমরা একটা ছন্দ লিখব। সেই ছন্দটা হচ্ছে দেখো কি লিখলাম, সাধারণত ভবে সব তরুণেরই প্রবলটা দৈপ্রিয়। এখান থেকে আমরা এখন ভেক্টর রাশিগুলো লিখবো। তো দন্ত শয়ে সাধারণত দন্ত শয়ে আসে হচ্ছে সান্দ্র বল, মুখস্থ রাখবা সান্দ্র বল। এগুলো তো এমসিকিউ তে আসে, যে তোমাকে নিচে বললো নিচের কোনটি ভেক্টর রাশি বা নিচের কোনটি স্কেলার রাশি। তারপরে অর বেগ, বয়ে আসে হচ্ছে বেগ। দন্ত শয়ে আসে হচ্ছে স্মরণ, বয়ে আসে হচ্ছে বল, তয়ে আসে হচ্ছে ত্বরণ, পয়ের ফলাতে আসবে হচ্ছে প্রাবল্য, প্রাবল্য। টয়ে আসে হচ্ছে টর্ক, টর্ক। এটা তোমরা ইন্টারমিডিয়েটে গিয়ে শিখবা টর্ক কি, কোনো ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে খাটে আর কি। দয়ে মনে রাখবা যে চৌম্বকীয় দৈর্ঘ্য,
চৌম্বকীয় দৈর্ঘ্য। তারপরে এখানে মনে রাখবা পয়ের ফলাতে একটু আমাদের মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে পৃষ্ঠটান। আর ওতে আসে হচ্ছে ওজন। নর্মালি যদি আমরা এগুলো মুখস্থ রাখতে পারি, বাকিগুলো সব কি হবে, সব স্কেলার রাশি হবে। ওকে, এখন এই যে ভেক্টর রাশিকে আবার প্রকাশ করা যায়, ভেক্টর রাশিকে দুই ভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে তুমি জ্যামিতিক উপায়ে করতে পারো, আর একটি হচ্ছে অক্ষরের মাধ্যমে করতে পারো। তো চলো দেখি। ভেক্টর রাশি প্রকাশ দুই ভাবে ঘটে। একটা কি জ্যামিতিক উপায়, জ্যামিতিক উপায়। দুই নম্বরটা কি অক্ষরের মাধ্যমে, অক্ষরের মাধ্যমে। ওকে, তো চলো আমরা প্রথমটাই দেখি যে জ্যামিতিক উপায় কিভাবে আমরা ভেক্টর রাশি প্রকাশ করি। মনে করো যে ও একটা বিন্দু হতে পি বরাবর অতিক্রম করলো বা একটা দিক নিলাম এখানে। তো ওটা কি আমার শুরুর বিন্দু, যেটাকে বলতে পারি স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট, আর এখানে গিয়ে শেষ হলো, তাহলে এটা কি হবে এন্ডিং পয়েন্ট। তারপরে এটাকে বলতে পারি পাদবিন্দু, এটাকে বলা যায় শীর্ষবিন্দু, এটাকে আবার নাম বলা যায় পা, এটাকে বলা যায় মাথা। তুমি যে যে নাম দিতে ইউজ করতে পারো আর কি। এটার নাম আর বলা যায় হচ্ছে টেল, এটার নাম বলা যায় হচ্ছে হেড। এক এক টিচার এক এক রকম শব্দ ইউজ করে আর কি। তো আমরা নর্মালি পাদবিন্দু এবং শীর্ষবিন্দু ইউজ করি, বা পা এবং মাথা ইউজ করি। এখানে দেখো ও হতে পি বরাবর একটা কি বোঝাচ্ছে, দিক বোঝাচ্ছে। আর এইখান হতে এইখান পর্যন্ত একটা কি বোঝাচ্ছে, ওপি এর মান বোঝাচ্ছে। তাহলে ওপি একটা কি হচ্ছে ভেক্টর রাশি। দেখো ওপি কেন ভেক্টর রাশি, ও হতে পি বরাবর একটা দিক বোঝাচ্ছে। আমরা দেখলাম ভেক্টর রাশি তাকে বলবো যার দিক এবং মান উভয়ই থাকবে। তো ও হতে পি বিন্দু পর্যন্ত এই যে দূরত্বটা একটা কি বোঝাচ্ছে, মান বোঝাচ্ছে। আর ও হতে পি বরাবর একটা দিক বোঝাচ্ছে, তাহলে যার মান এবং দিক উভয় আছে তারা কি হবে ভেক্টর রাশি। তাহলে ওকে একটা ভেক্টর রাশি। মনে করো সি এবং ডি নিলাম, সি হতে ডি বরাবর একটা দিক আছে এবং সি হতে ডি বরাবর একটা মান আছে, তাহলে সি একটা কি হবে ভেক্টর রাশি। ওকে, ভেক্টর রাশিকে মূলত তীর দিয়ে চিহ্নিত করা হয়। তুমি আরো নিতে পারো, তুমি যে কোনো লেটার ইউজ করতে পারো আর কি। এরপর আসা হচ্ছে কি বলতে পারি, কি আছে অক্ষরের মাধ্যমে। এখন আমরা অক্ষরের মাধ্যমে প্রকাশ করব। অক্ষরের মাধ্যমে যদি আমরা প্রকাশ করি, অক্ষরের মাধ্যমে চার ভাবে প্রকাশ করা যায়, চার ভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে এক নম্বরে যদি বলি, তুমি যে কোনো লেটার দিতে পারো বা যে কোনো সংকেত। ওকে, তো সংকেতের ওপরে তীর চিহ্ন
তীর চিহ্ন, যেমন এইটা তীর চিহ্ন দিয়ে। যেমন আমি একটা লেটার নিলাম বা সংকেত নিলাম, সেটা হচ্ছে এ নিলাম, একে ভেক্টর আকারে কিভাবে প্রকাশ করব? তীর চিহ্ন দিয়ে। ওকে, এরপর যদি বলি সংকেতের ওপরে রেখা চিহ্ন দিয়ে। রেখা চিহ্ন কেমন হয়? এমন রেখা চিহ্ন দিয়ে, যেমন এ নিলাম তারপরে রেখা দিলাম, তুমি যে কোনো লেটার ইউজ করতে পারো। ওকে, 3 নম্বরে এখন আমরা বলতে পারি যে সংকেতের নিচে রেখা চিহ্ন দিয়ে, এটা নিলাম, এর নিচে রেখা চিহ্ন দিয়ে দিলাম, তাহলে সেটা হবে একটা ভেক্টর রাশি। এরপর মোটা হরফে, তুমি যে কোনো লেটার নিলা, নিয়ে একটা মোটা হরফ দিয়ে দিলা, মোটা করে আঁকলা, মনে কর এটাই আমি লিখলাম মোটা করে, সেটা হবে একটা ভেক্টর রাশি। ওকে, এই আমরা 4 ভাবে ভেক্টর রাশিকে অক্ষরের মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন তো ভেক্টর রাশির তো মান আছে, আবার দিকও আছে। এই যে দিকটা বোঝাচ্ছে এদিক বরাবর, এদিক বরাবর, এদিক বরাবর। ওকে, দিক বোঝাচ্ছে। এখন এগুলোর মান কিভাবে প্রকাশ করব? তো মানটা মনে রাখবা, যে ভেক্টর রাশি নিবা, যে কোনো ভেক্টর রাশি, সেই ভেক্টর রাশির মডুলাস করলেই সেটা হবে ওই ভেক্টর রাশির মান। তো এটাকে আমরা যদি মডুলাসে পরিণত করি, এর রাশিটা নিলাম, নিয়ে মডুলাস দিয়ে দিলাম, তাহলে এটা হবে এই ভেক্টর রাশিটার মান। ওকে, আবার এই ভেক্টর রাশিটার মান কি হবে? মডুলাস অফ এটা। তারপর এই ভেক্টর রাশিটার মান কেমন হবে? এইটা মডুলাস নিতে হবে। তারপর এই ভেক্টর রাশিটার মান কেমন হবে? মোটা হরফ, তার কি হবে? মডুলাস। ওকে, বা তুমি অন্যভাবে প্রকাশ করতে পারো। কিভাবে? যে ভেক্টর রাশি নিবা সেই রাশিটা লিখলেই সেটা হবে তার মান। তাহলে এই রাশিটার মান এ লিখছি, এ ভেক্টর রাশি, তাহলে এটার মান হবে এ, এটারও এ, এটারও এ, এটার ক্ষেত্রেও এ। বুঝতে পারছো? কোনটা সহজ লাগলো, এটা না এটা? কমেন্ট করে বলবা। ওকে, তোমরা দুইভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো। এখন আসো, আমরা তো ভেক্টর রাশি দেখলাম, ভেক্টর রাশির প্রকাশ দেখলাম জ্যামিতিক উপায় অক্ষরের মাধ্যমে। এরপর আমাদের হচ্ছে মাত্রা ও একক নির্ণয়। তোমরা ভিডিও পজ করে এগুলো তুলে নেবা। হ্যাঁ, এখন আসো মাত্রা নির্ণয়। এখন মাত্রাটা আবার কি, তাই না? এখন আমরা কিছু রাশি পড়ে আসলাম, যে এর আগে পড়েছিলাম যে মৌলিক রাশি। তো নর্মালি মৌলিক রাশির সূচককে বলা হয় মাত্রা। সংখ্যাটা লিখলে এমন হয়। তো তোমরা মাত্রা নির্ণয়ে একটু টেকনিক শেখাবো তোমাদের। সেই টেকনিকটা ইউজ করলে তুমি যে কোনো রাশির মাত্রা নির্ণয় করতে পারবা। চলো লিখে নাও।
লিখলাম দেখো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সরণ, দূরত্ব ইত্যাদি থাকলে এদের মাত্রা হবে বড় হাতের এল। ওকে, এরপর লিখো ভরের মাত্রা সর্বদা বড় হাতের এম এবং সময়ের মাত্রা সর্বদা বড় হাতের টি। এখন মাত্রা নির্ণয় আমাদের রাশি লাগবে, তাই না? তো আমরা কিছু দ্বিতীয় অধ্যায়ের গতি অধ্যায় থেকে কিছু সূত্র নিব, সেই সূত্র নিয়ে আমরা মাত্রা নির্ণয় করব। তো যেমন মনে করো দ্বিতীয় অধ্যায়ে আমাদের সূত্র আছে হচ্ছে বেগ। এরা তোমরা দ্বিতীয় অধ্যায়ে গেলে সূত্রগুলো তুমি দেখতে পাবা বা বুঝতে পারবা, বোঝানো হবে দ্বিতীয় অধ্যায়। বেগ সমান সমান সরণ বাই সময়, এটা মুখস্থ দ্বিতীয় অধ্যায়ে আছে। এখন তোমাকে বলবো যে বেগের মাত্রা নির্ণয় করো, বা এমসিকিউতে বলতেই পারে যে বেগের মাত্রা নিচের কোনটি। ওকে, তাহলে বেগের মাত্রা নির্ণয় আমরা কি করব, সূত্রটাকে লিখতে হবে আমাদের। বেগ সমান সমান সরণ বাই সময়। এখানে সরণ বলছে, তাহলে সরণের মাত্রা কি, সরণের মাত্রা বড় হাতের এল বসাই দিলাম। সময়ের মাত্রা কি, সময়ের মাত্রা বড় হাতের টি। এখন তোমাদের একটা বিষয় জানতে হবে। তো নর্মালি আমরা ছোট থেকে শিখে আসছি যে মনে করো 1/x আছে, এক্স এর উপরে কিছু নাই মানে কি আছে, 1 আছে। তো যখন এটাকে আমি ভগ্নাংশ থেকে অন্যভাবে প্রকাশ করব তখন এইটা ইনভার্স হয়ে যাবে, ইনভার্স 1। বুঝছো? যদি এমন হয় 1/x² আছে, তাহলে কেমন হয়, +2 আছে, উপর দিচ্ছি, তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, x ইনভার্স 2। ওকে, এটা এই বিষয়টা জানতে হবে। যদি কি হয়, মনে করো নিচে কি আছে, মাইনাস আছে, তাহলে কি হয়ে যাবে উপরে গেলে প্লাস, এমন। এটা যে কোনো ক্ষেত্রে হবে। ওকে, এখন এখানে দেখো তো আমরা এমন ভাবে প্রকাশ করব না, আসলে আমাদের মাত্রা থাকবে হচ্ছে পাশাপাশি গুণাকারে। হ্যাঁ, তো এখানে কি আছে, কিছু নেই মানে 1 আছে, +1 আছে, উপরে গেলে কি হবে, -1, তাহলে এল টি -1। ওকে, এটাকে এমন বলে বলা হয় এল টি ইনভার্স 1 বা এল পার টি। ওকে, এখন মনে করো আরো সূত্র অনুযায়ী আমরা যে কোনো এখন রাশির হচ্ছে মাত্রা নির্ণয় করতে পারবো। মনে করো দ্রুতিরও সূত্র হচ্ছে দ্রুত বাই সময়। দ্রুতি আর বেগ একটু আলাদা, বেগের ক্ষেত্রে সরণ ব্যবহার হয়, দ্রুতির ক্ষেত্রে দূরত্ব ব্যবহার হয়। এখানেও কি আছে, দূরত্ব, তাহলে দূরত্বের মাত্রা কি, বড় হাতের এল। সময়ের মাত্রা কি, বড় হাতের টি, তাহলে এটা কি হয়ে যাবে, এল টি ইনভার্স 1। ওকে, এখন দেখো যদি আমাকে বলে ভরবেগের মাত্রা নির্ণয় করো, ভরবেগ। তো ভরবেগের সূত্রটা আমরা জানি হচ্ছে ভর ইন্টু বেগ। এটা মুখস্থ, আমাদের মুখস্থ যে ভরবেগ যদি বলে তাহলে ভরবেগ সূত্র হচ্ছে ভর ইন্টু বেগ, সূত্র থেকে সবসময় মাত্রা নির্ণয় করতে। হ্যাঁ, এখন ভরের মাত্রা কি, সর্বদা বড় হাতের এম, ইন্টু বেগের মাত্রা কি, আলাদাভাবে তুমি চাইলে বের করে নিতে পারবো, কিংবা আমরা এখানে জানি এল টি ইনভার্স 1 বসাই দিলাম, এল টি ইনভার্স 1। তাহলে এখানে কি লেখা যায়, এম এল টি ইনভার্স 1। এমন ভাবে তুমি অনেক রাশির, অনেক প্রায় সবগুলো, মানে কিছুই বাদ থাকবে না আর কি, যে কোনো রাশির মাত্রা তুমি এমন ভাবে নির্ণয় করতে পারবা। ওকে, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবা ক্লাসের নিচে, সবগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়া হবে ইনশাল্লাহ। এখন একক নির্ণয়। দেখো
এই কথাগুলো যদি লেখা থাকে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সরণ, দূরত্ব থাকলে এগুলোর একক সর্বদা মিটার, আর মিটারকে এন দিয়ে প্রকাশ করা হয়। মিটার। ভরের একক সর্বদা কেজি। ওকে, কেজি। তারপরে সময়ের একক সর্বদা সেকেন্ড, যা কেজি দিয়ে প্রকাশ করা হয়। এখন সাপোজ তোমাকে বললো বেগের একক নির্ণয় করো, তাহলে আমার কি লাগবে? সূত্র। বেগ সমান সমান কি জানি আমরা? সরণ বাই সময়। তাহলে এখানে দেখো সরণের একক কি? মিটার। একক বের করছি। এখন সময় কি? সেকেন্ড। সময়ের একক কি? সেকেন্ড। এখানে সেম নিয়ম, এই নিয়মটা কাজ করবে। এস এর উপরে কিছু নেই মানে 1 আছে, আমরা ভগ্নাংশ আকারে রাখবো না। +1 আছে, উপরে গেলে কি হবে? -1। ms ইনভার্স 1, যেটাকে বলা হয় মিটার পার সেকেন্ড। পার কথাটি আসে হচ্ছে ইনভার্সের জন্য, মিটার পার সেকেন্ড। মনে করো তোমার একক অন্য কিছু বের হয়েছে, এমন আছে, তাহলে কি বলবা? মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার এমন আছে, যদি এমন আসে আর কি, তোমার আসবে না, যদি বলে মিটার পার সেকেন্ড কিউব, এমন ভাবে উচ্চারণ হবে। ওকে, এখন মনে করো যে আমরা বেগের এককটা পাইলাম, যদি বলি ভরবেগের একক নির্ণয় করো। ভরবেগের একক, তাহলে ভরবেগের সূত্র জানতে হবে আমাকে আগে, ভর ইন্টু বেগ। তাহলে ভরের একক কি? সর্বদা কেজি। কেজি লিখলাম, ইন্টু বেগের একক কি? আলাদাভাবে বের করে নিব, কিংবা আমাদের কাছে আছে মিটার পার সেকেন্ড। তাহলে লিখতেই পারি ভরবেগ একক হবে কেজি মিটার সেকেন্ড। ওকে, তুমি যে কোনো রাশির একক তুমি নির্ণয় করতে পারবা এমন ভাবে। যদি বলি ওই যেমন ভাবে নির্ণয় করলাম, দ্রুতির একক নির্ণয় করো। দ্রুতি কি ছিল? দূরত্ব বাই সময়। তাহলে কি আসে? দূরত্বের একক কি? মিটার। সময়ের একক সেকেন্ড। তাহলে কি আসে এখন বলো? মিটার পার সেকেন্ড। এমন ভাবে আমরা যে কোনো রাশির এখন একক নির্ণয় করতে পারবো এই নর্মালি এই কথাগুলো দ্বারা। ওকে, তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ক্লাসের কমেন্টে করবা, আর প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়া হবে।